যে ট্যাক্স দিচ্ছি, কিন্তু আসলে তার ওই হিসাবের সাথে মিল নাই। এখানে দাদা বললেন 43% থেকে 45-38% কমে এসেছে বিগত। আমি এই ফিগারকে বিশ্বাস করি না। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সের উপরে যথেষ্ট ইয়ে আছে, আমার জনগণ বেড়ে গেছে, তাতে এই যে 43% কমে যাচ্ছে এই ফিগার বলে কোনো আত্মতৃপ্তির কিছু নাই। কেননা আমরা প্রচন্ড স্ববিরোধিতা সে হচ্ছে যে আমি রেভিনিউ আর্ন করছি করে মনে করছি আমি বিরাট একটা কিছু করছি হচ্ছে, কিন্তু ওই রেভিনিউ আর্ন করতে যে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই মানুষের চিকিৎসার জন্য যে আমার যে খরচ, আমি রেভিনিউ বাজারে তো সেই টাকা দিয়ে ওর সাথে তো আমার মোটে মিল খাচ্ছে না, এটা মোটেই হচ্ছে না। আমরা সিডিও সেই চুক্তিতে স্বাক্ষর করেছি যে 40 সালের ভিতরে আমরা তামাক মুক্ত করবো, আজকে 25 সাল, আমার সামনে তো বেশি সময় নেই, কিন্তু আমার ওই আইন কানুনের বিষয়ে আর কি, আমরা যখন ওই 300 টাকা জরিমানার এটা করেছিলাম বগুড়ার সার্কিট হাউসে, আমি দেখলাম একজন পুলিশ খাচ্ছে আমার সামনে, তোমাদের রিসিভ করতে আসছে, ওখানে বসে দেখো সিগারেট খাচ্ছে। আমি বললাম তুমি নিজে খাচ্ছ, তাহলে আমার 300 টাকা আদায় করবে কেন? এই পর্যন্ত আমার সরকারের ওই হিসেবে কোনো জায়গায় কিন্তু 300 টাকা বাবদ ক টাকা আয় হয়েছে কোনো ফিগার নাই। তার মানে বাংলাদেশের লোক আর কেউ বোধহয় সিগারেট খাচ্ছে না, আর ওনার 300 টাকা আয় করার কোনো ব্যাপার নেই। এটাকে সামাজিক আন্দোলনের ভিতরে আনতে হবে, আমাকে উপলব্ধির ভিতরে আনতে হবে, আমাকে স্ববিরোধী অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। বলতে হবে যে আমি যদি দুটো মানুষকে রোগ মুক্ত করতে পারি, রোগ থেকে ঠেকাতে পারি, তাহলে আমার স্বাস্থ্য বাজেটের ওখানে আমি সাশ্রয় করতে পারবো। আমি ওদিকে রোগ তৈরি করব আর এদিকে স্বাস্থ্য বাজেটে টাকা দিয়ে ইয়ে করবো। আমাদের যে ক্যান্সার বা দাদা যেগুলো বলছেন, এক একটা ক্যান্সার রুগীকে যদি সে প্রকৃত চিকিৎসা নিয়ে যায়, তাকে হয় ব্যাংককে বা বোম্বাইকে বা কোনো জায়গায় যেতে হচ্ছে, এবং সেটা তার কত খরচ, ওই একা ছাড়াও আরো 2-3 জন লোক সাথে যেতে হচ্ছে, এবং এগুলো সব ফরেন কারেন্সি খরচ। এর সাথে আমার এই ক্যান্সারের যে উৎস, ক্যান্সারের যে কারণ, সেই কারণটার দিকে আমি না তাকিয়ে আমি শুধু ওই খাল কেটে কুমির আনতেছি, তারপর কুমিরে নিয়ে কুমির কেন আমাদের তাড়াচ্ছে সেই চিন্তা করতেছি। এই করলে তো হবে না। আমার মনে হয় সহযোগিতা পরিস্থিতি থেকে আমাদের আসতে হবে। রেভিনিউ গ্রোথ হচ্ছে ওটা ঠিক আছে, কিন্তু রেভিনিউ গ্রোথ এই উদ্দেশ্য মনে করলে হবে না যে আমি ট্যাক্স বাড়াইলেই হবে। কারণ আমি বলি 2008 সালে আমি প্রথমে ওই যে একটা প্রিমিয়াম খুব উচ্চ যে সিগারেট আছে, ওখানে আমি খুব কড়া সিগারেট ট্যাক্স বসালাম। বসালে কি হলো, মধ্যম মানের সিগারেট ক্যাপসুল আছে সেইটা খাওয়া বেরিয়ে গেল। আচ্ছা ওইটাতে বাড়ালাম, তাহলে বিড়ি দিয়ে চলে আসলো। আচ্ছা বিড়ি দিয়ে বাড়ালাম, তারপর থেকে গুল খাচ্ছে, গুলে আমি ওই সময় আরেকটা ট্যাক্সও বসালাম, ভ্যাট। আচ্ছা কেরা যে ওই গুল ওই গুনিয়ে তারপরে ওইটা নেবে, সে তার সাথে হচ্ছে যে এটা তো হচ্ছে না। ওই পদ্ধতি, এই পলিসি মোটে ঠিক না যে আমি ট্যাক্স বাড়িয়ে দিলেই ওই ওর বিক্রি কমে যাবে বা মানুষ খাবে না। নেশা যার আছে সে তো করবেই। আমি সেইভাবে কথা বলছি, আমাদের একজন খুব সম্মানিত উপদেষ্টা, তিনি এই আইনের সাথে জড়িত ছিলেন, বানানোর সাথে নিয়মের সাথে, তা তিনি প্রধান উপদেষ্টাকে বললেন, ফখরুদ্দিন ট্যাক্স বাড়াইছো ঠিক আছে, কিন্তু আমার একটু সিগারেটের খরচ বাড়বে। অর্থাৎ যিনি খাবেন তিনি খাবেনই। আমাকে যদি তাকে এই উপলব্ধিতে না আনা যায় প্রত্যেকে, যে এটা খাওয়া ক্ষতিকর, এটা আমার এই ক্ষতি হচ্ছে, এই উপলব্ধিটা আমি যতদূর জানতাম যে সিনেমায় বা সব জায়গায় বোধহয় সিগারেট, আমি বরবাদ ছবি টবি দেখেও বরবাদ হতে চাইনি, আমি জানি না, আজকে জানলাম আর কি যে ওর ভিতরে আজকে তাই আবার সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে। সিগারেট খাওয়ার কথা ছিল তো উত্তম কুমারের বা বিধান কি বলে, আমি যখন নায়ক ছিলাম যেটা বই আছে কার, সে এরকম একটা সিগারেট দিলেন না, গোল চক্র হতো কি এটা। তারপরে আমরাও হ্যাঁ আমরাও ছোটবেলায় দেখেছি আমাদের অঙ্কের শিক্ষক ওই একটা সিগারেট খাই দিয়ে বাথরুমে দিয়ে বলে আমার মাথা খুলিয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ সিগারেট খাওয়াটা ওনার জন্য একটা ছিল বুদ্ধি প্রোগ্রামের। এইসব মূল্যবোধ, এইসব বিষয়গুলো যদি আমরা না ছাড়াতে পারি, এটা আমি আবার বলছি সামাজিক আন্দোলনের দরকার। দাদার ওই যে মানুষ, আমি যখন এনবিআর চেয়ারম্যান ছিলাম, আমরা 2বার দিয়েছিলাম এই লটারি, এগুলো দিয়েছিলাম বা বেশি করেছিলাম এই জন্যই যে কারণ আগে যদি আমি এটাকে আন্দোলনে না পরিণত করতে পারি, আমি এখানে ট্যাক্স বাড়িয়ে কিংবা কমিয়ে এ হবে না। ওই যে উনি বললেন খুব কারেক্টলি, কুষ্টিয়াতে উত্তরবঙ্গেও রংপুরেও প্রচুর তামাকের চাষ হচ্ছে। এখানে আমার অর্থনৈতিক ইন্টারভেনশন লাগবে, যে ওই যে লোকেরা সে ধান চাষ করে যা টাকা পায় তার চাইতে যদি তামাকে যদি সে বেশি পয়সা পায়, সে তার ধান চাষ করবে না। এটা আমার নীল চাষের মতন অবস্থা হয়ে যাচ্ছে।
এটা খুব মারাত্মক জিনিস। এখানে আমার ইন্টারভেনশন লাগবে, যে জমিতে ওই ও লোক করছে সেই লোকেরা আমার আলাদাভাবে কোঅপারেটিভ সিস্টেম করে তার সে যেন ধান চাষের ব্যাপারে থাকে, অর্থাৎ তামাক চাষে সে যেন নিরুৎসাহিত আছে সেটা প্রয়োগ করা। আর যে অপরূপ তো এত খাচ্ছে যে তাদেরকে নিয়ন্ত্রণ করা আছে। আপনারা যেহেতু যে কারো আইডি কার্ড ছাড়া কারো কাছে সিগারেট চৌধুরী যে বিভিন্ন জায়গায় গিয়েছেন, এইখানে আমার একটা আপনারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন উপজেলা থেকে নিয়ে কাদের নিয়ে যে প্রোগ্রাম করবেন, তারা হলো ইমাম হতে হবে, খতিব হতে হবে, ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসায় যারা ধূমপান করে না, এবং সেই ক্ষেত্রে সাংবাদিক সহ অন্যদেরকেও হতে পারে তাদের ক্ষেত্রে সিগারেট বিক্রি কিন্তু করছে, এটা বাস্তবতা। উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, ওটা আপনারা দেখতে পারেন যে আইডি কার্ডের বিষয়টা। আরেকটা হচ্ছে যে আপনারা বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলেছেন, বিশেষ করে বঙ্গ, হইচই বা চরকি, এগুলো কিন্তু খুব ভালো ভালো মালিকদের আন্ডারে কিন্তু এগুলো চলে। তো তারা কেন এই ধরনের পেট্রোনাইজ করে, আপনারা তাদের সাথে বসেছেন কিনা বা তাদেরকে বলেছেন কিনা? এবং এটা খুব, এবং আরেকটা বিষয় আমরা দেখেছি যে পাবলিক প্লেসে আমরা দেখেছি যে এই ধূমপানের